সিনেমা শুরুতে দেখা যায় একটা কানায় কানায় পরিপূর্ণ স্টেডিয়াম, যেখানে রকস্টার আগুনের কনসার্ট হওয়ার কথা। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও আগুনের দেখা নেই। ম্যানেজমেন্ট যখন তাকে হন্যে হয়ে খুঁজছে, তখন দেখা যায় পরিত্যক্ত এক রাস্তায় নেশাগ্রস্ত অবস্থায় গাড়িতে উঠছে আগুন। বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে সে যখন স্টেডিয়ামে পৌঁছায়, তখন দর্শকদের ভিড় ঠেলে কোনো মতে স্টেজে গিয়ে দাঁড়ায়। কিন্তু গান শুরু করার ঠিক আগ মুহূর্তেই কাহিনী ফ্ল্যাশব্যাকে চলে যায়। আসলে আগুন বড়লোক বাবার একমাত্র সন্তান। তার বাবা জুনায়েদ দেশের একজন নামকরা ক্লাসিক্যাল মিউজিক গুরু এবং মা শবনম বাবার ইচ্ছে ছেলে তার মতো ক্লাসিক্যাল গান শিখুক। কিন্তু আগুনের স্বপ্ন সে রকস্টার হবে। একদিন বাবার সাথে এক ক্লাসিক্যাল অনুষ্ঠানে আগুন লবিতে গাজা ধরায়, যার দুয়ায় ফায়ার অ্যালার্মে বেজে ওঠে। পুরো অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। সিকিউরিটি তাকে ধরে বাবার সামনে নিয়ে আসলে জুনায়েদ চরম বিরক্ত হন। বাড়ি ফিরে আগুন তার বন্ধুদের সাথে নিজস্ব স্টুডিওতে জ্যামিং করতে বসে। আগুন মূলত পর্দার আড়ালে থেকে ব্যান্ডের গান লিখত ও সুর করত, কিন্তু কখনো স্টেজে উঠতো না। কারণ ছোটবেলায় একবার স্টেজে গান গাইতে গিয়ে ভয়ে তার হাত পা কাঁপা শুরু করেছিল। সেই ট্রমা সে কাটিয়ে উঠতে পারেনি। তাই তাদের ব্যান্ডের সব ক্রেডিট চলে যেত রক্সি নামের মূল গায়কের কাছে। ওদিকে ক্লাসিক্যাল অনুষ্ঠানে আগুনের সাথে ঝামেলা হওয়া রিশাদ নামের আরেক বড়লোকের ছেলে প্রতিশোধ নিতে স্পোর্টস কার নিয়ে আগুনের সামনে আসে এবং তাকে গাড়ি চালাতে দেয়। আগুন পড়ুয়া না করে রিশাদের দামি গাড়িটি একটি খুঁটির সাথে অ্যাক্সিডেন্ট করিয়ে দিয়ে এখান থেকে বাইক নিয়ে চলে যায়। এরই মধ্যে দুদিন পর তাদের ব্র্যান্ডের জন্য একটা বড় সুযোগ আসে, ওয়ারফেজ কনসার্ট ওপেনিং স্লট। কিন্তু পারফর্ম করার মাত্র 5 মিনিট আগে রিশাদ ফোন করে জানায় সে অ্যাক্সিডেন্ট করেছে এবং আসতে পারবে না। উপায় না দেখে বন্ধুরা আগুনকে স্টেজে ওঠার জন্য জোরাজুরি করতে থাকে। নিরুপায় হয়ে আগুন যখন স্টেজে ওঠে, তখন দর্শকদের ভিড় দেখে পুরনো ট্রমার কারণে আবারও হাত পা কাঁপতে থাকে। কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকার পর আগুন চোখ বন্ধ করে গান গাওয়া শুরু করে। তার দুর্দান্ত পারফরমেন্স দেখে দর্শকরা মেতে ওঠে। এই ভিড়ের মধ্যেই আগুন দেখতে পায় মীরা নামের এক তরুণীকে, যে তার গান খুবই উপভোগ করছিল। কনসার্টটি দারুণভাবে সফল হয়। শো শেষে আগুন মীরার সাথে কথা বলতে যায়। ঠিকই তখন কনসার্টে একটা ঝামেলা ও মারামারি সৃষ্টি হলে আগুন মীরার হাত ধরে তাকে নিরাপদে বাইরে নিয়ে আসে। আগুন মীরাকে তার গাড়িতে ওঠার প্রস্তাব দেয়। মীরা অপরিচিত কারের সাথে যেতে ইতস্ত বোধ করে। তখন আগুন তাকে বুঝিয়ে বলে, খারাপ মানুষ হলে তোমাকে বাঁচাতাম না, মাত্র 5টা মিনিট আমাকে বিশ্বাস করে দেখতে পারো। মীরা রাজি হয়ে গাড়িতে উঠে। আগুন গাড়ি চালিয়ে তাকে নিয়ে যায় একটি বহুতল ভবনের বিলবোর্ডের সামনে। সেখানে বাসে দুজনের গল্প শুরু করে এবং মীরার কাছে আগুনের কথাবার্তা বেশ ভালো লাগতে শুরু করে। মীরাকে প্রথম দেখাতেই ভালো লেগে গিয়েছিল আগুনের। অল্প কিছুদিনের মধ্যে সেই ভালো লাগা গভীর ভালোবাসার রূপ নেই। দুজনে প্রায় প্রতিদিনই দেখা করত। তবে মীরার প্রেমে মগ্ন থাকায় আগুন নিজের ব্যান্ডের পেছনে একদমই সময় দিতে পারছিল না। এদিকে তাদের আগের গানটি তুমুল ভাইরাল হওয়ায় আগুনের জনপ্রিয়তা দিন দিন বাড়ছিল। কিছুদিন পর ডিএসকে মিউজিক কোম্পানির মালিক ববি আগুনের সাথে দেখা করে। তার গানের প্রচুর প্রশংসা করে। ববি তাকে বড় বাজেটের অ্যালবাম এবং আন্তর্জাতিক প্রোগ্রামের অফার দেয়। সেখানে আগুন শুধু গান লেখা, সুর করা আর গাওয়ার দিকে মনোযোগ দিবে। এই বড় সুযোগে আগুন ও তার বন্ধু আসলাম ভীষণ খুশি হয় এবং একটি নাইট ক্লাবে চুক্তি স্বাক্ষরের দিন ধার্য হয়। চুক্তি স্বাক্ষরের দিন আগুন মীরার সাথে নিয়ে সেই নাইট ক্লাবে যায়। সেখানে ওয়েস্টার্ন পোশাকের ভিড়ে মীরা কিছুটা অস্বস্তি বোধ করেছিল। চুক্তি স্বাক্ষরের ঠিক আগ মুহূর্তে মীরা ওয়াশরুমে গেলে সেখানে রিশাদ যার গাড়ি আগুন ভেঙেছিল মীরার সাথে অভদ্র ব্যবহার ও জোর জবরদস্তি করার চেষ্টা করে। মীরা ওয়াশরুম থেকে ফিরে কান্না ভেজা অবস্থায় সেখান থেকে চলে যেতে চায়। ঘটনা শুনে আগুন খুব ফেটে পড়ে এবং সবার সামনে রিশাদকে বেধড়ক মারধর করে হুঁশিয়ারি দেয়, মীরা শুধু ওর দিকে তাকালে চোখ উপড়ে ফেলবো। নাইট ক্লাবের এই ঘটনার পর মীরার প্রতি আগুনের এমন অন্ধ ভালোবাসা দেখে মীরা তাকে আরো বেশি ভালোবেসে ফেলে। কিন্তু এই মারামারির জোরে ববির সাথে চুক্তিটা আটকে যায় এবং তাদের ব্র্যান্ডের অবস্থা খারাপ হতে শুরু করে। তবে কিছুদিন পর আসলাম সুসংবাদ নিয়ে আসে যে ববি ওই ঝামেলা ভুলে আবারও তাদের অ্যালবামটি করতে রাজি হয়েছে। এরপর শুরু হয় নতুন উদ্যমে গান লেখা, কম্পোজিশনের কাজ। তাদের প্রথম গান আমাকে উড়িয়ে দাও মুক্তি পাওয়ার সাথে সাথে দেশ জুড়ে ভাইরাল হয়ে যায়। রিলস আর কভার ভিডিওতে ছেয়ে যায় পুরো সোশ্যাল মিডিয়ায়। রাতারাতি আগুন একজন বিশাল স্টারে পরিণত হয়।
তাদের প্রতি স্টেজ শো হাউসফুল হতে থাকে। তবে এই আকাশচুম্বী ক্ষতির সাথে সাথে আগুন অল্প অল্প নেশাতেও জড়িয়ে পড়ে। এমনই এক নেশাগ্রস্ত অবস্থায় ব্র্যান্ডের সবাইকে নিয়ে আসে একটি মিডিয়া ইন্টারভিউতে অংশ নেয়। সেখানে সাংবাদিকরা আগুনের পারিবারিক ব্যক্তিগত জীবন নিয়ে একের পর এক অস্বস্তিকর প্রশ্ন করতে থাকে। মূলত আগুনের বাবা জুনায়েদের পরকীয়া এবং তার মা, যিনি একসময় বড় সিঙ্গার ছিলেন, দুজনের মধ্যে সম্পর্ক ও স্ক্যান্ডেল নিয়ে মিডিয়াতে আগে থেকেই চর্চা ছিল। এক সাংবাদিক সরাসরি প্রশ্ন করে, তুমি কি তোমার বাবা মায়ের মতো চলছ? কিছুদিন আগে ক্লাসিক্যাল অনুষ্ঠানে গাঁজা খাওয়া বা নাইট ক্লাবে মন্ত্রীর ভাতিজাকে মারধর করা তো সেই ইঙ্গিতই দেয়। মায়ের নামে এমন কথা শুনে আগুন চরম রেগে যায় এবং লাইভ ইন্টারভিউতে সাংবাদিকের সাথে তুমুল দুর্ব্যবহার করে চলে আসে। ফলস্বরূপ মিডিয়া তার বিরুদ্ধে নেতিবাচক খবর ছাপাতে শুরু করে। এই ঘটনায় আগুনের মন ভীষণ খারাপ হয়ে যায়। পরবর্তীতে ববি তাদের গানের সাফল্যের জন্য একটি সাকসেস পার্টি আয়োজন করে। সেখানে আগুনকে একা মন খারাপ করে বসে থাকতে দেখে ববি তার কাছে আসে। তাকে শান্ত করতে একটি উচ্চমাত্রার ড্রাগস বা নেশা জাতীয় দ্রব্যের অফার দেয়, যেটা আগুন প্রথমে নিতে একদমই রাজি ছিল না। ববি তখন আগুনকে ফুসলাতে থাকে এবং বলে, তুমি কি আমাকে বিশ্বাস করো না? একটা টান দিয়েই দেখো, সব চিন্তা মাথা থেকে দূর হয়ে যাবে। ববির কথায় প্রচলিত হয়ে আগুন ড্রাগসের প্রথম টানটি নেয় এবং মুহূর্তেই তার মাথা ঝিমঝিম করে ওঠে। এরপর সে আরো কয়েকবার নেশা নেয়। আসলে আগুনের এই নেশায় ডুবে দেওয়ার পিছনে আরেকটি বড় কারণ ছিল, সে অনেক দিন ধরে মীরার সাথে কোনো যোগাযোগ করতে পারছিল না। ব্যস্ততার মাঝেও সে যখনই মীরাকে ফোন করত তাকে পেত না। বন্ধুদের নিয়ে খোঁজ নিয়েও কোনো লাভ হয়নি তার উপর। আজ লাইভ ইন্টারভিউতে বাবা মাকে নিয়ে সাংবাদিকরা করা আজে বাজে মন্তব্য তাকে মানসিকভাবে ভেঙে ফেলে। নেশার করে আগুন সমস্ত চিন্তা ভুলে অন্য এক জগতে হারিয়ে যায় এবং চারপাশে কয়েকজন মেয়েকে নিয়ে হই হুল্লো শুরু করে। ঠিক তখনই সেখানে হাজির হয় মীরা। আগুনকে এই অবস্থায় দেখে সে ভীষণ রেগে যায় এবং চরম ক্ষোভ প্রকাশ করে। বলে, আমি ভেবেছিলাম তুমি অন্য ছেলেদের চেয়ে আলাদা, কিন্তু তুমি দেখে একটুখানি খ্যাতি পেয়ে মেয়েদের নিয়ে মেতে উঠছ। আমার জীবনে কি জ্বর বয়ে যাচ্ছে আর কোন খবর রাখছ? আগুন তাকে বোঝানোর চেষ্টা করে সে যোগাযোগের অনেক চেষ্টা করেছিল, কিন্তু মীরা ক্ষুব্ধ হয়ে জানায়, আমাদের সম্পর্কের কথা আমার পরিবার জানে। তারা আমার ফোন ভেঙে ফেলেছে এবং অন্য জায়গায় আমার বিয়ে ঠিক করেছে। আমি আজ এখানে এসেছিলাম সব ঠিকঠাক করতে, কিন্তু এসে দেখছি আমাকে ছাড়া তুমি বেশ ভালোই আছো। অবশ্য তোমার তো নিজের কোনো পরিবারই নেই, তুমি কারোরই হতে পারবা না। পরিবার নিয়ে মীরার এই মন্তব্য সহ্য করতে না পেরে প্রচন্ড নেশাগ্রস্ত আগুন তীব্র রেগে যায়। সে মীরাকে আজে বাজে কথা শোনাতে শুরু করে এবং বলে, তুমি অন্য মেয়েদের মতোই জাজমেন্ট করো। এক পর্যায়ে রাগের মাথায় সে মীরাকে ধাক্কা দিয়ে পার্টি থেকে বের করে দেয়। মীরা ভীষণ কষ্ট পেয়ে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। আর আগুন আবার পার্টিতে ফিরে সারা রাত মেয়েদের সাথে নেশায় মগ্ন থাকে। পরদিন সকালে বন্ধু আসলাম স্টুডিওতে এসে দেখে আগুনের কোনো জ্ঞান নেই। সেদিন কোর্টে মন্ত্রীর বাতিজাকে মারধরের মামলার শুনানি ছিল। আসলাম মুখে পানি ছিটিয়ে গাঁজা জ্বালিয়ে আগুনের জ্ঞান ফেরাতে না পেরে শেষে ড্রাগসের পাউডার শুকিয়ে তাকে জাগিয়ে তোলে। এরপর জুনায়েদ, আগুন ও আসলাম কোর্টে পৌঁছায়। বাবা আগুনকে চুপ থাকায় পরামর্শ দেন এবং তার প্রভাবে জাজ আগুনকে বেকসুর খালাসও করে দেন। কিন্তু বিপত্তি ঘটে যখন আগুন সবার উদ্দেশ্যে হাত তুলে। তার জ্যাকেটের পকেট থেকে ড্রাগসের পাউডার নিচে পড়ে যায়, যা আগের রাতের পার্টির এক মেয়ে তার পকেটে লুকিয়ে রেখেছিল। প্রকাশ্যে আদালতে এই কাণ্ড দেখে পুলিশ তৎক্ষণাৎ আগুনকে গ্রেফতার করে সরাসরি কারাগারে পাঠিয়ে দেয়। নেশার ঘুরে আগের রাতে মীরার সাথে কি অন্যায় ব্যবহার করছিল তা আগুনের কিছুই মনে ছিল না। তাই সে জেল থেকেই আসলামের কাছে বারবার মীরার রোজ জানতে চাইতো, কিন্তু আসলাম খুবই দুঃখে তাকে কিছুই বলতো না। ওদিকে কারাগারে ড্রাগস না পেয়ে আগুনের শারীরিক ও মানসিক অবস্থা চরম খারাপ হতে থাকে। জেলের ভিতরে একটি বন্দীদের মিউজিক ব্যান্ড থাকলেও আগুন সেদিকে খেয়াল না করে শুধু মীরার চিন্তায় ডুবে থাকে। এভাবে বেশ কিছুদিন কাটার পর একদিন আগুনের জামিন হয়। জেল থেকে বের হওয়ার পর আসলাম তাকে রিসিভ করতে আসে এবং জানায় জুনাইদ ব্যস্ত থাকায় আসতে পারেনি। আসলাম তাকে বাড়ি ফেরার কথা বললেও আগুন নাসরবান্দা হয়ে মীরার খোঁজ করতে থাকে। এক পর্যায়ে সে আসলামকে বাধ্য করে মাঝ রাস্তা থেকে গাড়ি ঘুরিয়ে সরাসরি মীরার বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে থাকে। যখন তারা সেখানে পৌঁছায় তখন সন্ধ্যা পেরিয়ে রাত। মীরার বাড়িতে যখন আগুন পৌঁছায় তখন তার পরিবার একসাথে রাতের খাবার খাচ্ছিল। সেখানে মীরাকে না দেখে আগুন অস্থির হয়ে তার খোঁজ করতে থাকে, কিন্তু পরিবারের কেউ কোনো উত্তর না দিয়ে উল্টে আগুনকে রাতের খাবার আপ্যায়ন করতে চায়। অনেক জোরাজুরির পর আগুন খেতে বসে। মীরার মা গরুর মাংস আর আলু ভর্তা রান্না করেছিল। আগুন খাবারের প্রথম লুকমা মুখে নিতে যাবে, ঠিক তখনই তাকে জানানো হয় যে মীরার বিয়ে হয়ে গেছে। প্রথমে আগুন ভেবেছিল তারা মজা করছে, কিন্তু কিছুক্ষণের মধ্যে সে রোড বাস্তব মুখোমুখি হয়। মীরার আসলে বিয়ে হয়ে যাওয়া শুনে আগুনের পায়ের নিচে থেকে মাটি সরে যায়। যাকে সে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতো তাকে চিরতরে হারিয়ে ফেলেছে।
ভেবে সে দিশেহারা হয়ে পড়ে, বিশেষ করে শেষ রাতে মীরার সাথে করা নিজের খারাপ ব্যবহার আর ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অনুশোচনা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। লাগামান নিয়ে আগুন তার আলাদা ফ্ল্যাটে ফিরে আসে। এরপর দীর্ঘদিন সে গান বাজনা সম্পূর্ণ বন্ধ করে দেয় এবং দিনরাত শুধু নেশার ঘরে ডুবে থাকে। কিছুদিন পর আগুন বুঝতে পারে মীরা আর কখনোই তার জীবনে ফিরে আসবে না, আর সেও মীরা ছাড়া অন্য কাউকে নিজের জীবনে জড়াতে পারবে না। এই কষ্টকে বুকে চেপে আগুন আবারও কনসার্ট করা শুরু করে। এবার তার গলা কি এক দাঁড়ালো, কারণ সুরের মাঝে মিশেছিল তীব্র বাস্তব বিরহ। দর্শকরা তার এই কষ্টের সুর আগের চেয়েও বেশি পছন্দ করে এবং দেশ জুড়ে আগুনের এক অপূর্ব ক্রেজ তৈরি হয়। বড় বড় ব্র্যান্ড তার কাছে স্পন্সরশিপ ও বিজ্ঞাপনের অফার নিয়ে আসতে থাকে। এমনকি একদিন আগুন একটি বিজ্ঞাপনের ফটোশুটে যায়। সেখানে তার সহ মডেল হিসেবে ছিলেন দেশের অত্যন্ত জনপ্রিয় মডেল এলিটা গুমেন্স। শুটিং সেটে ক্লায়েন্টের ম্যানেজার আগুনকে পাত্তা না দিয়ে এলিটার সাথে ফ্লার্ট করতে ব্যস্ত ছিল। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আগুন বিরক্ত হয়ে টেবিলের উপর থাকা একটি মদের বোতল ফ্লোরে আছর দিয়ে ভেঙে ফেলে। তার এই মারকুটে আচরণ দেখে ম্যানেজার দ্রুত কন্ট্রাক্ট সাইন করায়। আগুন সবার সামনে সেখানে একটি গাঁজা জ্বালিয়ে টান দিতে থাকে, যা দেখে এলিটা মনে মনে আগুনের প্রতি ভীষণ আকৃষ্ট হয়। ফটোশুট শুরু হলে দেখা যায় এত গ্ল্যামারাস একজন মডেল পাশে থাকা সত্ত্বেও আগুনের চোখ মুখে কোনো অভিব্যক্তি নেই। সে একদম নির্বিকার। ডিরেক্টর কিছুক্ষণের জন্য শর্ট ব্রেক দিলে এলিটা আগুনের পাশে এসে বসে এবং বলে, আমি আপনার গানের মস্ত বড় ভক্ত। স্টেজে আপনাকে যতটা চঞ্চল আর আত্মবিশ্বাসী দেখায়, বাস্তবে তো আপনি দেখছি ভীষণ চুপচাপ আর লাজুক। আগুন আলতু হেসে উত্তর দেয়, মানুষকে সবসময় আসল রূপটা দেখানো যায় না। শুটিং শেষে সেদিন এলিটা আগুনের অ্যাপার্টমেন্টে আসে। দুজনে পাশাপাশি বসে মদ্যপান করতে থাকে। এক পর্যায়ে বেশ ঘনিষ্ঠ হয়ে পড়ে। আগুন যখন এলিটার কাছাকাছি যায়, ঠিক তখনই হঠাৎ তার মনে মীরার স্মৃতি ভেসে ওঠে। মীরার স্মৃতি মনে পড়তে আগুন এলিটার থেকে দূরে সরে আসে এবং মন খারাপ করে রুম থেকে বেরিয়ে যেতে নেয়। এলিটা অবাক হয়ে তাকে আটকে প্রশ্ন করে, এটা তোমার অ্যাপার্টমেন্ট, চলে গেলে আমি চলে যাব, কিন্তু তুমি কেন যাচ্ছ? আমার মধ্যে কি কোনো সমস্যা আছে? আগুন নরম গলায় উত্তর দেয়, না, তুমি একদম পারফেক্ট। সমস্যা আমার মনে। সেখানে একজন স্বপ্নের মানুষ জড়িয়ে আছে, তাই আমি তোমার কাছাকাছি আসতে পারলাম না, কিছু মনে করো না। এলিটা দীর্ঘশ্বাস ফেলে বলে, পছন্দের মানুষ থাকা ভালো, তবে ভুল মানুষকে ভালোবেসে নিজের জীবনটা নষ্ট করো না। এরপর এলিটা সেখান থেকে চলে যায়। আবারও শুরু হয় আগুনের ব্যস্ত জীবন। সপ্তাহে একের পর এক কনসার্ট চললেও মনের ভেতর জমানো কষ্টটা দর্শকদের বুঝতে দিত না সে। এমনকি এক বিশাল কনসার্টে পিয়ানো বাজিয়ে গান গাওয়ার সময় হঠাৎ আগুনের গলায় প্রচণ্ড সমস্যা হয় এবং সে স্টেজে লুটিয়ে পড়ে। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার জানান, দীর্ঘদিন ধরে অতিরিক্ত নেশা করায় জোরপূর্বক গান গাওয়ার কারণে আগুনের ভোকাল কার্ড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামী 2-3 মাস সে কোনো গান গাইতে পারবে না, এমনকি কথাও বলতে পারবে না। তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। এই খবর শুনে আগুন ও আসলাম স্তব্ধ হয়ে যায়। এদিকে সেটে উপস্থিত মিউজিক কোম্পানির মালিক ববি ক্ষুব্ধ হয়ে চেঁচিয়ে উঠে, গান গাইতে পারবি না মানে কি? তোর পেছনে আমার কোটি কোটি টাকা ইনভেস্ট করা, জলদি গলা ঠিক করো, না হলে তোমাদের নামে কেস করে দে। ববি রাগ করে চলে গেলে আসলাম আগুনকে সান্ত্বনা দিয়ে বলে, তুই চিন্তা করিস না, কিছু শো ক্যান্সেল করব আর বাকি শোগুলোতে শুধু তুই স্টেজে দাঁড়িয়ে লিপসিং করবি, কেউ টের পাবে না। 2 দিন পর ছাড়া পেয়ে আগুন তার অ্যাপার্টমেন্ট আসে এবং আসলামকে বলে, দুঃসময়ে অন্য সবাই একে একে চলে গেলেও আসলাম তার পাশেই থাকে যায়। আগুন ইশারায় আসলামকে জিজ্ঞেস করে, সবাই তো চলে গেল, তুই কেন এখনো আমার সাথে আছিস? আসলাম ইমোশনাল হয়ে পুরোনো দিনের কথা মনে করিয়ে দেয়। আসলাম বলে, আমার বাবা অনেক কষ্ট করে আমাকে বড়লোকের স্কুলে ভর্তি করেছিলেন, কিন্তু সেখানে সবাই আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করতো। একদিন তারা আমাকে বাথরুমে আটকে রেখে মজা নিচ্ছিল, তখন তুই এসে আমাকে বাঁচিয়েছিলি। সেদিন থেকে তুই আমার পাশে আসিস। আজ তোর এই খারাপ সময় আমি তাকে ছেড়ে কিভাবে যাই? গান না গাইতে পারায় চুক্তির শর্ত ভঙ্গ, দেনার দায়ে আস্তে আস্তে আগুনের গাড়ি, বিলাসবহুল ফ্ল্যাট সবকিছু হাতছাড়া হয়ে যায়। রাতারাতি সে পুরোপুরি নিঃস্ব হয়ে পড়ে। কিছুদিনের জন্য এখানে সেখানে যাযাবরের মতো কাটিয়ে অবশেষে সে তার বাবার বাড়িতে ফিরে আসে। সেখানে ঢুকতেই তার মা তাকে দেখে অনেক আজে বাজে কথা শুনে খোঁচা দিতে থাকেন। মায়ের এমন আচরণ সহ্য করতে না পেরে আগুন ক্ষোভে বলে ওঠে, তুমি কি কোনোদিন আমার মা আসল মা হতে পেরেছ? তুমি তো আমার শৈশব থেকেই মায়ের স্নেহ কেড়ে নিয়েছ। আগুন যখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল, ঠিক তখনই সেখানে জুনাইদ এসে হাজির হন, মানে আগুনের বাবা। ছেলেকে চলে যেতে দেখে মায়ের ভেতরে জমে থাকা কষ্টটা কান্নায় রূপ নেয়। সে আগুনের উদ্দেশ্যে বলে, তোর বাবাকে যখন ভালোবেসে বিয়ে করছিলাম, আমরা দুজনেই গান গাইতাম। সংসারের ভবিষ্যতের কথা ভেবে আমি গান ছেড়ে দিলাম, কিন্তু কিছুদিন পরেই জানতে পারি তোর বাবা একের পর এক পরকীয়ায় জড়িত। আমি যখন তাকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেই, ঠিক তখনই তুই আমার পেটে আসিস। তোর মুখের দিকে তাকিয়ে আমি আমার পুরো জীবনটাই নরকে নষ্ট করেছি। এই তীব্র ক্ষোভ থেকে আমি নিজেকে এমন পাথর বানিয়েছিলাম যেন তোর দুঃখে আমি হাসতে পারি।
কিন্তু মা তো, তাই তোর এই পরিণত দেখে আজ আমি হাসতে পারছি না, আমার বুকটা ফেটে যাচ্ছে। এই বলে আগুনের মা কান্নায় ভেঙে পড়ে। মায়ের মুখে অতীতের এই নির্মম সত্য শুনে আগুনের বুক কেঁপে ওঠে। তবে সে আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে চায়। জুনায়েদ তাকে থামানোর আপ্রাণ চেষ্টা করলে কোনো লাভ হয় না। আগুন চলে যায়। এরপর থেকে তার দিন কাটতে থাকে রাস্তায় রাস্তায় যাযাবরের মতো। এক রাতে রাস্তার ধারে বসে যখন সে সাধারণ চা রুটি খাচ্ছিল, তখন আসলামের সাহায্যে জুনায়েদ সেখানে এসে হাজির হন। ছেলেকে জড়িয়ে ধরে তিনি নিজের অতীতের সব ভুলের জন্য ক্ষমা চান এবং অনেক বুঝিয়ে বাড়ি ফিরে যেতে বলেন। প্রথমে নির্বিকার থাকলে বাবা যখন ব্যর্থতা প্রকাশ করে যাচ্ছিল, তখন সে ইশারায় আকুতি জানায়, আমাকে একা ফেলে যেও না, এখান থেকে নিয়ে যাও। জুনায়েদ ছেলেকে পরম মমতায় বাড়ি ফিরিয়ে নিয়ে আসেন। পরদিন আগুনের চিকিৎসার জন্য তাকে দেশের সবচেয়ে বড় হাসপাতালে নিয়ে যায়। সেখানে চেকআপের ফাঁকে আসলাম আগুনকে বলে, তোর স্বপ্নেশায় চুকে গেছে, আর মীরাকেও তুই ভুলে গেছিস, দেখে আমার খুব ভালো লাগছে। ঠিক তখনই ওপর থেকে নিচে চোখ পড়তে আগুন থমকে যায়। গ্রাউন্ড ফ্লোরে মীরার মতো একজনকে দেখতে পেয়ে সে দৌড়ে নিচে নেমে আসে। সামনে গিয়ে দেখে তো সত্যি মীরা। দুজনকে দেখে স্তব্ধ হয়ে যায়। কথা বলার জন্য তারা হাসপাতালের বাইরে ফাঁকা মাঠে আসে। আগুনে গলা দিয়ে কোনো আওয়াজ না বের হওয়ায় সে মোবাইলে টেক্সট করে মীরা নাই সে তাকে কতটা খুঁজেছে এবং তার জন্য কতটা কষ্ট পেয়েছে। মীরার মনেও তো অভিমান ছিল, কারণ শেষ রাতে আগুন তাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছিল। আগুন যখন টেক্সট করে তখন বলে, তুমি রাগ করে অন্য কাউকে বিয়ে করে নিলে। তখন মীরা তাকে অবাক করে দিয়ে বলে, আমি বিয়ে করিনি, শুধু এঙ্গেজমেন্ট হয়েছিল, কিন্তু সেটাও আমি ভেঙে দিয়েছি। কথাটা শুনে আগুনের মনের আশার আলো ফোটে। মীরা বলে, খুশি হয়ে লাভ নেই, আমরা আর কখনো এক হতে পারবো না। এই বলে মীরা চলে যেতে দিলে আগুন তাকে থামানোর চেষ্টা করে, ব্যর্থ হয় এবং মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। কিন্তু কয়েক কদম গিয়েই মীরা আর নিজেকে ধরে রাখতে পারে না। সে দৌড়ে এসে আগুনকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে বলে, আমিও তোমাকে বলতে পারিনি, খুব মিস করেছি, আমি তোমাকে ভালোবাসি, আর কখনো আমাকে ছেড়ে যেও না। এরপর থেকে তাদের জীবনে আবার বসন্ত ফিরে আসে। মীরা নিজ দায়িত্ব আগুনের দেখাশোনা শুরু করে। নিয়ম করে ওষুধ খাওয়ানো, গলার ব্যায়াম করানো, এমনকি আগুনের চুল কেটে দেওয়া সব মীরা নিজেই করত। মীরার এই নিঃস্বার্থ ভালোবাসায় কয়েক মাসের মধ্যে আগুনের গলা পুরোপুরি ঠিক হয়ে যায়। এরপর একটি কলেজে ছোটখাটো কনসার্টের মাধ্যমে আগুন আবারও স্টেজে ফেরে। দর্শক শ্রোতাদের দারুণ সাড়া দেখে বোঝা যায় আগুন সম্পূর্ণ শক্তিতে কামব্যাক করেছে। এরই মাঝে তারা দুজন বিয়ে করে সংসার শুরু করে। কিছুদিন পর মীরা এসে আগুনকে এক গরম আনন্দের সংবাদ দেয়, তারা বাবা মা হতে চলছে। সুখের দিনগুলো ভালোই কাটছিল। আগুন আবারও বড় বড় কনসার্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এর মাঝে এক বিদেশি নামকরা গায়ক আগুনের সাথে একটি গান কোলাবোরেশনের প্রস্তাব দেয়। চুক্তি সই করার জন্য আগুন সেই বিদেশি গায়কের অফিসে যায়। ওদিকে মীরার আজ নিয়মিত প্রেগন্যান্সি চেকআপের জন্য হাসপাতালে যাওয়ার কথা ছিল। আগুন কাজে ব্যস্ত থাকায় ফোনে মীরাকে দুঃখ প্রকাশ করে। মীরা তাকে সান্ত্বনা দিয়ে হাসপাতালের ভিতরে ঢুকে যায়। অফিসে আগুন ও সেই বিদেশি গায়ক যখন চুক্তিতে সই করতে যাবে, ঠিক তখন টিভির স্ক্রিনে একটি ব্রেকিং নিউজ ভেসে ওঠে। আগুন স্তম্ভিত হয়ে দেখে মীরার মাত্র যে হাসপাতালটিতে প্রবেশ করেছে সেটির উপর একটি বিমান ক্র্যাশ করেছে। পুরো হাসপাতাল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বুকের ভিতর হাহাকার নিয়ে আগুন দৌড়ে হাসপাতালে পৌঁছায়। চারদিকে শুধু লাশ আর লাশ। আহাজারি খুঁজতে খুঁজতে হঠাৎ আগুনের চোখে গিয়ে পড়ে একটি স্ট্রেচারের উপর। সেখানে নিস্তব্ধ রক্তাক্ত দেহে শুয়ে আছে মীরা। মীরা আর তাদের অনাগত সন্তান চিরতরে চলে গেছে। এই চরম আঘাত আগুন কোনোভাবে মেনে নিতে পারে না। মীরার দাফন শেষে বাড়ি ফিরে আগুন তার ঘরের মিনি বারে গিয়ে মদের বোতলগুলো একের পর এক ফ্লোরে আছর দিতে ভাঙতে শুরু করে। এরপর সে একটি সিগারেট ঠুটে চেপে লাইটার দিয়ে জ্বালিয়ে নেয়। ধোঁয়া ছেড়ে জ্বলন্ত লাইটারটি সে ছুঁড়ে মারে মেঝেতে। ছড়িয়ে থাকা স্পিড মদের উপর মুহূর্তের মধ্যে পুরো ঘর দাও দাও করে আগুন জ্বলতে ওঠে। চারদিকে সেই লেলিহান আগুনের মাঝে দাঁড়িয়ে আগুন নির্বিকার চিত্তে সিগারেটে শেষ টান দিতে থাকে। আর এভাবেই পুরো ছাই হয়ে যায় এক রকস্টার ট্র্যাজেডি গল্প। তো মুভিটা আপনার কাছে কেমন লাগলো সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দয়া করে, কারণ ভিডিও বানাতে অনেক কষ্ট হয়ে যায়। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।